এসএসসি 27 ও 28 সকল শিক্ষার্থীরা যারা পদার্থবিজ্ঞান সম্পর্কে কিছুই জানো না এবং আজ তোমরা কিছুদিন আগেই বইটা পেয়েছো এবং এই অধ্যায়টিকে কেবলই প্রথম খুলেছো। তো তোমাদের জন্য এই যে নবম দশমের যেই পদার্থবিজ্ঞান বইটি এবং তার যে দ্বিতীয় নম্বর অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো গতি, সেই অধ্যায়ের যাবতীয় সব কিছু থাকতেছে আজকের ক্লাসে। অর্থাৎ আমরা একবারে শুরু করবো বেসিক থেকে, ধরে নিব এই বইটা তুমি কখনোই খুলো নাই এবং এই মাত্র তুমি এই বইটাকে খুললা এবং প্রত্যেকটা টপিক বুঝতে যাচ্ছ। দেখো, পদার্থবিজ্ঞান সাবজেক্টটাকে যদি আমরা কঠিনভাবে নিই তাহলে এটা কঠিন, আর যদি সহজভাবে নিই তাহলে এটা অনেক সহজ। কেননা পদার্থবিজ্ঞানে যেমনভাবে থিওরি রয়েছে, পাশাপাশি রয়েছে ম্যাথমেটিক্স। আর আমরা জানি যারা আমরা একটু ভালো ম্যাথ পারি তারা এই জায়গায় ম্যাথে মার্ক কাটার কোনো অপশন থাকে না। তাই কারো যদি লেখা খারাপ হয়ে থাকে তারপরেও সকল শিক্ষার্থীর কিন্তু এখানে মার্ক পাবা। অর্থাৎ পদার্থবিজ্ঞানে এমন একটি জিনিস যেটা সুন্দর করে যদি বুঝতে পারো তাহলে এই কনসেপ্টগুলো যদি তোমার মাথায় একবার বুঝিয়ে দেওয়া যায় তাহলে তুমি এখান থেকে তোমাকে কেউ গোল্ডেন প্লাস পাইতে কেউ আটকাতে পারবে না। জাস্ট তোমাকে পদার্থবিজ্ঞান বুঝে বুঝে পড়তে হবে। কেউ যদি মনে করে যে ভাইয়া পদার্থবিজ্ঞানে মেন বই সব কিছু মুখস্থ করে ফেলবো, তাহলে কি হবে? না, প্রত্যেকটা পয়েন্ট বুঝে শুনে পড়তে হবে, তাহলেই হবে এবং সেখানেই তুমি ফুল মার্ক পাবা। আজকের এই ক্লাসটি মেনলি আমরা নিচ্ছি যে টপিকটার উপরে, সেই টপিকটা হলো নবম দশমের পদার্থবিজ্ঞানের অধ্যায় নাম্বার 2, যার নাম্বার গতি। এক ক্লাসে আমরা পুরো অধ্যায়টিকে খতম করে দেবো। অর্থাৎ নবম দশমের যে গতি অধ্যায়টি আছে এক ক্লাসে পুরো অধ্যায়টা কভার করব। তোমাদের মেন বই যে টপিক থাকে, নতুন যে বইটা তোমরা এই মাত্র পেয়েছো এবং নতুন বই অনুসারে পৃষ্ঠা নাম্বার সাথে তুমি মিলিয়ে করতে পারো। তো সর্বপ্রথম আমরা যখন খুলি তখন আমরা জানি গতি। এই যে গতি, এই কথার সাথে আমরা কিন্তু পূর্বেও পরিচিত ছিলাম, অষ্টম নবম এবং আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গতি দেখে থাকি। যেমন আমি হাঁটছি, আমার এক ধরনের গতি থাকে। একটা সাইকেল চলছে, তার একটা ভিন্ন ধরনের গতি থাকে। একটা বাস চলছে, তার একটা গতি আরো বেশি থাকে। আবার একটা প্লেন আকাশ দিয়ে উঠছে, এটারও কিন্তু একটা নির্দিষ্ট গতি থাকে। আবার তোমার যে কোনো একটা নদী নৌকার যে বিষয়টা, নৌকা কিন্তু কি নদীর উপরে দেওয়া যায়, জাহাজ কিন্তু নদীর উপরে দেওয়া যায়, এইটারও কিন্তু একটা ভিন্ন ধরনের গতি থাকে। এই যে গতিগুলো রয়েছে এগুলো সবই কিন্তু এক একটা ভিন্ন ধরনের গতি। আপাতত দৃষ্টিতে দেখলে মনে হয় যে এই গতিগুলো হয়তো বা সবই একে, যেমন সাইকেলের গতি, গাড়ির গতি, প্লেনের গতি, পৃথিবীর গতি। পৃথিবী যে আমাদের একটা নির্দিষ্ট সূর্যকে কেন্দ্র করে যে একটা ঘোরে, তার একটা নির্দিষ্ট গতি আছে। ঝুলন্ত দোলনা, তার একটা গতি আছে। একটা বুলেট থেকে যে একটা বন্দুক থেকে যদি বুলেট মারো তার একটা নির্দিষ্ট গতি আছে। একটা ঘড়ির কাঁটা, তার একটা গতি আছে। এবং লাঠিমের যে গতি, এইগুলো প্রত্যেকটার এক একটা গতি আছে। যেমন সাইকেলের গতি, সাইকেলের যে গতি, আমরা যখন সাইকেল চালাই তখন আমরা সাইকেল সোজা পথ বরাবর চালাই, অথবা ধরে নিলাম যে বাঁকা। তো সাইকেল যখন চলে তখন এটা সরল রৈখিক পথ বরাবর চলে, সরল রৈখিক পথ বরাবর চলে। তাই সাইকেলের গতিকে আমরা সরল রৈখিক গতি বলে থাকি। এখন অনেকের প্রশ্ন আসতে পারে মনে যে ভাইয়া সরল রৈখিক জিনিসটা কি, আর আমরা কিভাবে বুঝবো যে সরল রৈখিক গতি কি? প্রশ্নই বা কিভাবে থাকে আমরা বুঝে দেব। তো আমরা যে বাস্তব জীবনে যে গতিগুলো ব্যবহার করি তার ভিন্ন ভিন্ন ধরনের গতি থাকে। তারপরে গাড়ি একই সিস্টেমের গতি, প্লেন যা আকাশ দিয়ে বায়ু প্রবাহিত ওড়ে, তো এইটার কিন্তু গতিটা আবার ভিন্ন। প্লেন, তারপর হলো তোমার যে নৌকা, এগুলো কিন্তু গতিটা একটু ভিন্ন। তো প্লেন বা নৌকা যেগুলো হলো তোমার যেগুলো তরল পদার্থের উপর দিয়ে চলে বা বায়ু প্রবাহী পদার্থের উপর দিয়ে চলে, তাদেরকে বলা হয় প্রবাহিত গতি। এই গতির নাম হলো প্রবাহিত গতি। ঝুলন্ত দোলনা যখন একটা দোলনা, এই দোলনা যখন দোলে, দোলনাটা কিভাবে দোলে? দোলনাটা একটা নির্দিষ্ট জায়গায় পর্যায়ক্রমে সামনের দিকে যায়, আবার এখান থেকে পিছিয়ে যায়, সামনে যায় পিছিয়ে যায়। এই গতিটাকে আমরা বলি হলো পর্যায়বৃত্ত গতি। এটাকে আমরা বলি হলো কি পর্যায়বৃত্ত গতি। তাহলে এই যে গতিগুলো, এই গতিগুলো আমাদের বুঝতে হবে। ঘড়ির কাঁটা, ঘড়ির যে গতি, একটা নির্দিষ্ট একটা ঘড়ি থাকে যে একটা নির্দিষ্ট সেকেন্ড পর দেখা যায় 1 ঘন্টা পরে কিন্তু এখানে চলে আসে, অথবা 1 মিনিট পর কিন্তু একটা চলে আসে। একটা নির্দিষ্ট সময় পর বারবার একদিক থেকে যদি অতিক্রম করে তাকেও আমরা বলি পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ তোমার ঘড়ির যে গতি সেই গতিটাও কিন্তু পর্যায়বৃত্ত গতি। তারপর একটা লাটিম যখন দেখি আমরা কিন্তু এরকম বনবন করে ঘুরি। তো লাটিমের যে গতিটা আছে এরকম বনবন করে ঘোরা, তো এই যে লাটিমের যে গতি, এই লাটিমের গতিটাকে আমরা কি বলি? কি ঘুরে যেহেতু, তাই একে আমরা বলি ঘূর্ণন গতি। অর্থাৎ লাঠি, ঠিক আছে, লাটিমের গতি। আচ্ছা, লাটিমের গতিকে আমরা বলি কি? লাটিমের যে গতি তাকে আমরা বলি হলো ঘূর্ণন গতি। এখন এই যে আমাদের চারপাশে এত ধরনের গতি আছে তাকে আমরা জানতাম? হ্যাঁ, হয়তোবা কিছুটা জানতাম না। তবে আজকের এখানে আমি তোমাদের সব ধরনের একেবারে মেন বই যা তো আমরা এই গতি থেকে আমরা প্রথম টপিক হলো আমাদের চারপাশে বিভিন্ন ধরনের গতি রয়েছে যার বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে। ঠিক আছে, ওকে। এর পরবর্তী টপিক হলো স্থিতি এবং গতি।
এই স্থিতি এবং গতি এই জিনিসটা কি, আমরা কিভাবে বুঝবো যে একটা বস্তু স্থির আছে, একটা বস্তু গতিশীল আছে? অনেকে বলবা যে ভাইয়া আমি তো দেখতে পাচ্ছি সে দাঁড়ায় আছে চুপচাপ, কোনো জায়গায় লড়াচড়া করতেছে না, তার মানে সে স্থির আছে। আবার কেউ যদি লড়াচড়া করে তাহলে সে গতিশীল আছে বা সে গতি। এখন এইভাবে বললে কি পদার্থবিজ্ঞানের ভাষা হবে? সেক্ষেত্রে উত্তর হবে না, আমরা এইভাবে বলতে পারি না। আমরা উত্তরটাকে এইভাবে বলতে পারি যে একটা বস্তু, তুমি যেমন বললা যে একটা বস্তু দাঁড়ায় আছে, ঠিক আছে, সে লড়াচড়া করছে না, তার মানে সেটা স্থির, তার মানে সে কি স্থির, লড়ছে না। এখন বিষয়টা কি, এটাকে আমরা বলতে পারি যে এর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, যেই অবস্থায় আছে সেই অবস্থাতেই আছে, অর্থাৎ অবস্থার যদি কোনো পরিবর্তন না হয় তাকে আমরা বলি স্থির গতি, আর এই অবস্থাকে আমরা বলি স্থিতি, এবং এই অবস্থাকে আমরা বলি কি স্থিতি, ঠিক আছে। আবার একটা বিন্দু এখানে ছিল, সে একটু চলে সামনের দিকে আছে, তাহলে আগে ছিল এখানে, এখন আছে এখানে, তো এখানে কিন্তু অবস্থার পরিবর্তন করেছে, তার অবস্থার কি করেছে? পরিবর্তন। আর যখন কোনো কিছুর পরিবর্তন করে বা অবস্থানের পরিবর্তন করে তখন আমরা তাকে বলি গতিশীল বস্তু, এবং এই অবস্থাকে আমরা বলি গতি। এখন তার মানে স্থিতি এবং গতি এই দুইটা জিনিস আমাদের কিসের উপর নির্ভর করে? অবস্থান পরিবর্তন করার উপর নির্ভর করে। যদি একটা জিনিসের অবস্থান পরিবর্তন হয় তাহলে সেটা গতিশীল, একটা বস্তু যদি অবস্থান পরিবর্তন না হয় তাহলে সেটা স্থিতি, ঠিক আছে। আমরা কি বুঝতে পারলাম যে আমি এই যে দেখো আমি কিন্তু এখানে দাঁড়ায় আছি, আমি হয়তো লড়াচড়া করতেছি কিন্তু আমি এখানে দাঁড়াচ্ছি, তার মানে আমি স্থির। এমন না যে আমার হাত লড়তেছে তাই আমি গতিশীল। আবার একটু পর পর আমি এখানে যাচ্ছি, একটু পর পর সামনে যাচ্ছি, আবার কখনো পিছিয়ে যাচ্ছি, আমি বারবার আমার অবস্থানের পরিবর্তন করতেছি, তো এটাকে আমি বলি গতিশীল। তাহলে আশা করি স্থিতি এবং গতি যে বিষয়টা এটা বুঝতে পারছো। আবার এর পরবর্তী টপিক থাকে, ধরো আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার স্কুলের অবস্থান কোথায়, তখন হয়তোবা তুমি বই অনুসারে বলছে ঝিলটুলি, ঝিলটুলিতে তোমার উত্তর। তুমি বলতেছো তোমার অবস্থান কোথায় বা স্কুলের অবস্থান কোথায় বা তোমার স্কুল কোথায়, সেক্ষেত্রে সে উত্তর দিয়েছে কি ঝিল আর কি টুলি। এই উত্তরটা অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে ভুল। এখন কিভাবে এটা ভুল হলো? এখন সাপোজ আমি রাজশাহীতে থাকি, এখন আমাকে কেউ বললো যে ভাইয়া আপনার সেন্টারটা কোথায়, সেক্ষেত্রে আমি বলবো রাজশাহী, কিন্তু আসলে কি উত্তরটা সঠিক? এই ক্ষেত্রে কিন্তু বোঝা গেল না, কারণ রাজশাহী বিশাল বড় একটা জায়গা। এই জায়গার মধ্যে ঠিক আমার সেন্টারটা কোথায় সেটাকে বোঝানোর জন্য আমাকে একটা প্রসম বিন্দু দরকার, বা একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে আমাকে বলা উচিত, ঠিক আছে, যে আমার এই দিক থেকে এত দিকে তোমার কি আমার জিনিসটা অবস্থান করে। কেমন? যেমন আমি যদি এখানে তোমার যেটা আছে যে তোমার স্কুল কোথায় সেটা সে যদি বলে ঝিলটুলি, তাহলে কিন্তু তার অবস্থানটা সঠিকভাবে বোঝা গেল না। ঝিলটুলির যে কোনো জায়গায় হতে পারে, ঝিলটুলির যে কোনো জায়গায় কিন্তু তার অবস্থানটা হতে পারে। এখন কথা হলো তাহলে ঝিলটুলি আমরা বুঝবো কিভাবে তার অবস্থানটা কোথায়? সেক্ষেত্রে তাকে এইভাবে বলতে হবে যে তার যেই এটা সেটা হলো তার বাড়ি থেকে, তার ঘর থেকে 1 কিলোমিটার দূরে পূর্ব দিকে। সেক্ষেত্রে উত্তরটা হবে সঠিক, কারণ তার ঘর যেটা আছে সেটাকে আমরা বলবো প্রসঙ্গ বিন্দু, এবং সেখান থেকে উত্তর দিকে 1 কিলোমিটার দূরে গেলে তার কি তুমি সেই বাড়িটা পেয়ে যাবা। আবার এই যে প্রসঙ্গ বিন্দু বা এই প্রসঙ্গ যে বিন্দুটা, এই বিন্দুটা কখনোই এক না। যেমন আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে আমরা কোনো একটা বিখ্যাত জায়গার নাম বলি যে জায়গাটা পরিচিত, যেমন আমার বাড়ি একটা মসজিদের থেকে একটু পিছনে। এর মানে কি, আমি সেই মসজিদটাকে কিন্তু প্রসঙ্গ বানাইলাম, মানে সেইটা সাকিবে তোমাকে চেনার চেষ্টা করলাম যে আমার বাড়ি একটা মসজিদের থেকে একটু পিছিয়ে। সেক্ষেত্রে হলো কি যে ওই যে মসজিদটা হলো আমার প্রসঙ্গ বিন্দু, ঠিক আছে। তো অবশ্যই যে কোনো কিছুর অবস্থান বলতে আমাদের দুইটা জিনিস বলতে হয়। নাম্বার 1 দূরত্ব বলতে হয়, নাম্বার 1 তার দিক বলতে হয়। এই দূরত্ব এবং দিক এই দুইটা জিনিসকে যদি আমরা উল্লেখ করি তাহলে কিন্তু আমাদের সঠিকভাবে তার অবস্থান আমরা জানতে পারি। যেমন এখানে আমরা বললাম যে প্রসঙ্গ বিন্দু হিসাবে আমরা আমার ঘর নিয়েছিলাম, যে আমাদের ঘর থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে হলো আমার স্কুল অবস্থিত। তাহলে এক্ষেত্রে প্রসঙ্গ বিন্দুটাকে আমার প্রসঙ্গ বিন্দু হলো আমার ঘর, এবং এই প্রসঙ্গ বিন্দু কখনো চূড়ান্তভাবে হতে পারে না। এটা হতে পারে সে শপিং মল, হতে পারে বাস স্টপ। আমি ধরে নিলাম যে আমার বাড়ি বাস স্টপ থেকে 10 মিটার দূরে, আমার বাড়ি বাস স্টপ থেকে পূর্ব দিকে, 10 মিটার দূরে। তাহলে আমার এই যে প্রসঙ্গ যে বিন্দুটা, সেই বিন্দুটা কখনো কি তোমার নির্দিষ্ট না, সেক্ষেত্রে এটা কখনো চূড়ান্ত হতে পারে না। যে কোনো কিছুকে আমরা প্রসঙ্গ বিন্দু ধরে নিতে পারি। এর পরবর্তী টপিক আসে আমাদের, তোমার সামনে একজন চেয়ার নিয়ে বসে আছে, তোমার বন্ধু বসে আছে, সেক্ষেত্রে আমরা বলি সে হলো স্থির। কেন? আমি সাপোজ আমার এখানে বসার তো আপাতত কিছু নাই, আমি একটা চেয়ার নিয়ে আমি এখানে এসে বসে পড়লাম। এখন তুমি আমাকে দেখতেছো, তার মানে তোমার সাপেক্ষে আমি হলো স্থির, অথবা আমি এখানে এভাবে দাঁড়িয়ে বললাম, সেক্ষেত্রে তুমি আমাকে দেখতে পাচ্ছ আমি কি স্থির। কেন আমি স্থির? তার কারণ হলো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার যে আমি এখান থেকে লড়াচড়া করতেছি না, অর্থাৎ আমার অবস্থান যেখানে আছে সময়ের সাথে অবস্থানটা সেখানেই আছে।
আর যেহেতু সময়ের সাথে আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, আমার হাত পা হয়তো লড়তেছে তোমাকে বোঝানোর জন্য, বাট আমার পা যেই জায়গায় দাঁড়িয়ে আছে সময়ের সাথে বারবার সেখানে আছে। 10 সেকেন্ড আগেও আমার পা এখানে আসছিল তোমার সাথে কথা বলার সময়, 10 সেকেন্ড পরে এখানেই আমি দাঁড়িয়ে আছি, তাহলে আমি কিন্তু স্থির। তাহলে আমি কিভাবে বুঝলাম যে আমরা স্থির? কারণ সময়ের সাথে আমার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারলাম সময়ের সাথে কোনো বস্তুর পরিবর্তনকে বলা হয় স্থির, এবং এই অবস্থাকে বলা হয় স্থিতি। আর তোমার কি সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় গতি। এবং এই যে অবস্থাকে বলা হয় মানে গতিশীল বলা হয়, আর এই অবস্থাকে বলা হয় গতি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। এরপরে আসি একটা চলন্ত ট্রেনে বসে আছি আমি। তো আমি একটা চলন্ত ট্রেনে বসে আছি, বাইরের লোকের মত কি আর ভিতরের লোকের মত কি? দেখো, যখন আমি একটা চলন্ত ট্রেনে বসে আছি, আমি ধরলাম যে আমি একটা চলন্ত ট্রেনে বসে আছি, তুমি বাইরে কোন একটা জায়গায় দাঁড়া আছো, সেক্ষেত্রে আমি যখন দেখব তখন আমি কেমন দেখি যে তুমি সেই জায়গা থেকে চলে যাচ্ছ। তার মানে আমার উত্তর অনুসারে হবে হলো তুমি গতিশীল, তুমি চলে যাচ্ছ, আমি কিন্তু আমার জায়গায় ঠিক আছি। বাট তুমি যদি ট্রেনের বাইরের কোনো একটা লাইন থেকে কোনো একটা স্টেশনের লাইনে তুমি একটা স্টেশনে দাঁড়িয়ে আছো আর ট্রেন আসতেছে, ঠিক আছে, ট্রেন আসতেছে, তখন আমি কিন্তু তোমার সামনে দিয়ে চলে গেলে তুমি কিন্তু জায়গায় দাঁড়ায় আছো, কিন্তু কি ট্রেন তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে হবে কি ট্রেন গতিশীল। এখন দেখো, আর সেম ওই ট্রেনের মধ্যে যদি আমি থাকি, আমি দেখবো কি তুমি দাঁড়া আছো ঠিকই, তুমি কিন্তু স্থির আছো, বাট আমার তরফ থেকে মনে হবে কি তুমি চলতেছো, তুমি পিছ দিক চলে যাচ্ছ, এরকম মনে হয়। দেখো, আমরা যখন একটা ট্রেনে থাকি আর তুমি এখানে আসো, তখন আমি যখন সামনের দিকে আগা যাই মনে হয় যে তুমি পিছের দিক চলে যাচ্ছ, এরকম মনে হয়। এই মনে হওয়ার কারণ কি? এই মনে হওয়ার মতে মনে হয় যে আমার মতে মনে হয় তুমি গতিশীল, আর তোমার মতে মনে হয় আমি গতিশীল। এখন কথা কি, তাহলে কারটা সঠিক, আমারটা না তোমারটা? অ্যাকচুয়ালি আমি গতিশীল না তুমি গতিশীল? আমি ট্রেনে আছি, তুমি এক জায়গায় দাঁড়া আছো, আমরা কে গতিশীল? এই বিষয়টাকে আমরা যদি বলতে চাই, সেক্ষেত্রে উত্তর আমার দুইটাই সঠিক। ঠিক আছে, আমি উত্তরকে বলবো কি আমার যে মতামত, বাইরের যে লোকের মতামত এবং তোমার যে মতামত, দুইটাই সঠিক। কিভাবে সঠিক? যে অ্যাকচুয়ালি যদি বলি ট্রেন যেহেতু গতিশীল, তার মানে আমি কিন্তু গতিশীল, কিন্তু আমি যেখানে দাঁড়ায় আছি, সাপোজ ট্রেনের দুইটা সিট, এখানে একটা সিট, এখানে একটা সিট, দুইটা সিট, এই ফার্স্ট সিটে আমি বসে আছি, সেকেন্ড সিটে তুমি বসে আছো, ট্রেন এইটা, ট্রেন বগিতে কন্টিনিউভাবে ট্রেনটা চলছে। ওকে, এখন দেখো, আমি যেখানে আছি সেখানে আছি, তুমি যেখানে আছো সেখানে আছো, ট্রেন কিন্তু চলমান, কিন্তু আমার জায়গায় তুমি কি স্থির? তুমি জায়গায় বসে আছো, তোমার মতে আমি স্থির, কারণ আমাদের যে প্রসঙ্গ বিন্দু তার সময়ের সাথে কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না, দুইটা জিনিস জায়গায় ঠিক আছে। হয়তো আমরা যে জিনিস আছে তা গতিশীল, তারই ধারাবাহিকতায় আমরা যখন এই ঘর থেকে বাইরে কিছু দেখি, তখন আমার চারপাশে যা আছে সেটা আমার প্রসঙ্গবিন্দু, তার কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা সরে যাচ্ছে, তখন এই জিনিসটা গতিশীল মনে হয়। আবার যখন একটা লোক এখানে দাঁড়িয়ে থাকে, তখন সেই লোকের মতে এখানে কিন্তু প্রসঙ্গবিন্দুর কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমার ট্রেন কিন্তু সময়ের পর পর সামনের দিকে আগাতে থাকে, তখন এই লোকের মতে মনে হয় যে ট্রেনটা কি গতিশীল। তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারলাম যে আমার মতে সে গতিশীল এবং তার মতে কি আমরা গতিশীল, এই দুইটা কথাই কিন্তু সত্য। তার কারণ হলো প্রসঙ্গবিন্দু, ডিপেন্ড করে প্রসঙ্গবিন্দুর উপরে যে আমরা কোনটাকে সত্য বলবো। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি যেমনটা বললাম যে দুজনের কথাই কিন্তু সত্য, সবকিছু আপেক্ষিক। আমাদের পৃথিবীর এটাকে একটু জটিলভাবে আমরা বলি, অনেকে বলায় এত জটিলতার কোনো কিছু নেই, অনেক ক্ষেত্রে বলা হতে পারে। দেখো, অনেকে আবার এরকম প্রশ্ন করতে পারে, ভাইয়া তো ঠিক আছে যে আমরা গতিশীল, উনি স্থির, সবকিছু বুঝলাম, কিন্তু আপনি যে জায়গাতে দাঁড়া আছেন স্থিরভাবে, আসলে কি আপনি স্থির? কেমনি স্থির আপনি? আমাদের পৃথিবী তো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, তাই না? আমরা নির্দিষ্ট কক্ষপথে আমাদের পৃথিবী কিন্তু ঘুরছে। এখন আমরাই যেহেতু ঘুরতেছে, আমার পুরো পৃথিবী যেহেতু ঘুরতেছে, তাহলে আপনি এত কিভাবে বলতে পারেন যে আপনি যে জায়গায় দাঁড়া আছেন সেটা আসলেই সেখানে অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না? পৃথিবী তো ঘুরতেছে, তার মানে অবস্থানের পরিবর্তন হচ্ছে। সাপোজ আমি যদি এখানে ধরি যে আমার পৃথিবী, আমি একটা গোল করে দিচ্ছি, ঠিক আছে, আচ্ছা এটাকে বড় করে নিয়ে যে আমি এখানে একটু মুছে দিচ্ছি তোমার বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তো এখানে দেখো, আমি এখানে একটা তোমার আঁকবো, তো এখানে একটা বৃত্ত আঁকবো। আচ্ছা, এখান থেকে আমি একটা সার্কেল নিয়ে নিচ্ছি, তো এখান থেকে আমি একটা বৃত্ত আঁকতেছি। সাপোজ আমি একটু বেশি দূরত্ব নিব না, হালকা একটু দূরত্ব নিব। তো এখানে কি হলো, আচ্ছা এটা না, এখানে, ওকে। তো এখান থেকে এটা আমার একটা বৃত্ত। এখন আমার মতে আমি এখানে দাঁড়িয়ে আছি এই বিন্দুতে, কিন্তু সময়ের সাথে পৃথিবীতে ঘুরছে, তখন কি হবে, আস্তে আস্তে কিন্তু এই জায়গাটা কিন্তু এদিকে যাবে, কিন্তু আমি কিন্তু আমার জায়গা আছে এরকম আমার মনে হচ্ছে। তাহলে কি আমি কি আসলেই স্থির? সেক্ষেত্রে উত্তর হবে না। আমাদের এই বিশ্বে বা আমাদের এই পৃথিবীতে কোনো কিছুই স্থির না,
পুরো মহাকাশই বলা যেতে পারে। মহাকাশের কোনো কিছুই স্থির না, কারো না কারো সাক্ষেপে সবাই কিন্তু করছে। তাহলে প্রশ্ন হলো যে বিজ্ঞানীরা এত দূরত্ব নির্ণয় করছে কিভাবে? সেক্ষেত্রে যেমন বিজ্ঞানীরা সর্বপ্রথম দূরত্ব নির্ণয় করছে সূর্যকে প্রসঙ্গ কাঠামো ধরছে, সূর্যকে প্রসঙ্গ কাঠামো ধরে পৃথিবী নির্ণয় করছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এত। তারপরে পৃথিবীর চার সাইডে চাঁদ ঘুরতেছে, তখন কি করছে চাঁদকে সূর্য তোমার যে পৃথিবীকে তোমার কি নিছে, তারা কিন্তু এই জিনিসটা নিছে। দেখো এরকম বিষয় যে আমার এটা হলো পৃথিবী আর এটা হলো আমার চাঁদ, তো চাঁদ চার সাইডে ঘুরতেছে, পৃথিবী রয়েছে, পৃথিবী কিন্তু গতিশীল সূর্যের তাপে, তখন এইটাকে প্রসঙ্গ বিন্দু ধরা হয়, একে প্রসঙ্গ বিন্দু ধরে, আর এইটা পরপর ঘুরতেছে, তার মানে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন ঘটছে, তাই এইটাকে গতিশীল। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তারা পরিমাপগুলো করেছে। তো এই জন্য আমরা বলতে পারি আমাদের যা কিছু আছে সব কিছু আপেক্ষিক, সব ধরনের গতি আপেক্ষিক, সব ধরনের স্থিতি কি আপেক্ষিক। পৃথিবীর গতির কারণে সূর্য, পৃথিবী সব ধরনের গতি কি আপেক্ষিক। কিন্তু আসলে আমাদের এত জটিলতা যাওয়ার কারণ নাই, এত জটিলতা আমাদের দরকার নেই। তো তোমাদের সাথে ছোট্ট একটা বিষয় ডিসকাশন করে আমরা ক্লাসটা আগাবো। তো আমাদের ছোট একটা কোর্স তোমাদের রয়েছে এইচএসসি 27 এবং 28, অর্থাৎ নবম দশম যারা রয়েছে বর্তমান, এই কোর্সটি চলবে পাক্কা 2 বছর। যারা নবম শ্রেণীতে রয়েছে অথবা দশমে আসো, দশম শ্রেণীতে যারা রয়েছে, দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবা 1 বছর, ঠিক আছে, 1 ইয়ার্স, এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাবা 2 ইয়ার্স, পুরো কন্টিনিউ ক্লাস চলবে। এখন এখানে আমাদের মোটামুটি সায়েন্সের জন্য বিভিন্ন ধরনের সাবজেক্ট ভিত্তিক আলাদা কোর্স রয়েছে। যেমন আমি এখানে একটা হায়ার ম্যাথ কোর্স দেখাচ্ছি, এখানে একটা পদার্থ কোর্স আছে। ওকে, এই দুইটা কোর্সের আলাদা আলাদা সাবজেক্টে বর্তমান কোর্স ফি মাত্র 510 টাকা, 70% ডিসকাউন্টে বর্তমান কোর্স ফি চলছে। কেউ যদি মনে করে ভাইয়া আমি গ্রুপ সাবজেক্টগুলো ধরো সব পড়বো, যেমন পদার্থ, রসায়ন, হায়ার, উচ্চতর গণিত সব পড়বো, সেক্ষেত্রে পড়বে মাত্র 1000 টাকা। 1000 টাকার বিনিময়ে এই 3টা সাবজেক্ট একবারে শুরু থেকে সব কিছু আমার সাথে শিখতে পারবা। আর যদি কেউ মনে করো ভাইয়া আমরা 13টা সাবজেক্টে শিখবো, বাংলা থেকে শুরু করে যা যা আছে সব কিছু আপনার থেকে শিখবো, সেক্ষেত্রে খরচ মাত্র 1500 টাকা। এখন কথা হলো যারা এই কোর্সগুলো কিনতে চাচ্ছ তারা কিভাবে কিনবা। তো তোমাদের ক্ষেত্রে বলে দিতে চাই, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের কোর্স লিঙ্ক দেওয়া রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের কোর্স লিঙ্ক রয়েছে, পাশাপাশি আমাদের নাম্বার দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের কোর্সগুলো পারচেস করতে এবং আমাদের প্রিমিয়াম ভার্সনে থাকতে পারো। দেখো এমন নয় যে তুমি ফ্রি ক্লাস করলে তোমার লাভ হবে না, এমন না। তুমি ফ্রি ক্লাস করলে তোমার বইয়ের যে বিষয়গুলো আছে তোমার ফুল বই কভার হয়ে যাবে, তোমার পুরো বইয়ে যা যা টপিক থাকবে আমরা সব কিছু তোমাদের ইউটিউবে ফ্রি দিয়ে দিব, এবং এই ক্লাসগুলো আমাদের এখানেও পাবা। কিন্তু এছাড়াও আমাদের বেশ কিছু ক্লাস থাকে, যেমন হ্যান্ড নোট ক্লাস থাকে হলো টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে, টাইপ ভিত্তিকভাবে আমরা সৃজনশীল প্রশ্ন করিয়ে থাকি। এই যে টাইপ ভিত্তিকভাবে যে সৃজনশীল টাইপ 1, টাইপ 2, তারপরে আমরা টাইপ ভিত্তিক করে থাকি হলো এমসিকিউ প্রশ্ন, যা আমাদের একমাত্র কোর্সেই কিন্তু প্রিমিয়াম ভার্সনে তোমরা এই জিনিসগুলো পাবা। তো অবশ্যই তোমার যদি টার্গেট থাকে ভাইয়া আমি আমার এই 9, 10, নবম দশমের জার্নি অনেক ভালো করতে চাই, আমি অনেক ভালো এগিয়ে যেতে চাই, আমার লাইফে বড় একটা টার্গেট আছে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আমি বড় কিছু করতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের এই কোর্সগুলো পারচেস করতে পারো। ঠিক আছে, তো আই হোপ যে বর্তমান মার্কেট অনুসারে আমাদের এই কোর্সগুলোর দাম সবচেয়ে কম রাখা হয়েছে। বিশেষ করে দরিদ্র যারা রয়েছে তারা এই টাকাটা অনেক আছে আমাকে কমেন্ট করে যে ভাই এইখান থেকে আরো একটু ডিসকাউন্ট দেন। তো এখানে কিন্তু কোর্স ফি কিন্তু অনেক বেশি ছিল, পরবর্তীতে আমি এই তোমাদের কথা চিন্তা করে, এবং যেহেতু তোমরা যেন বিভ্রান্ততে না পড়ো এবং অনলাইনে কিন্তু অনেক জায়গায় ঝামেলা হয়ে যায়, তো এই ধরনের সমস্যার সম্মুখীন যদি না হও, তাই আমরা এই কোর্সগুলো দিচ্ছি যে তোমরা কম দামে থাকো কিন্তু আমাদের সাথে থাকো। এবং তোমরা চাইলে ভর্তি হওয়ার পূর্বে আমাকে ফোন দিতে পারো, এই ভিডিও ডিসক্রিপশনে যেমন কোর্স লিঙ্ক আছে যেমন আমার নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বারে আমাদের কল দাও, আমাদের সাথে কথা বলো, প্রয়োজন হলে শুধু আমার সাথে কথা বলে যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার যে প্ল্যান সেই প্ল্যানটা যদি তোমার ভালো লাগে, সেক্ষেত্রে আমাদের কোর্সগুলো এনরোল করতে পারো। ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তোমরা যারা জয়েন করতে চাও তারা ইতিমধ্যে কোর্স পারচেস করতে পারো। ওকে, তো আমরা সামনের দিকে আগাবো।